হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছে। তো আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জিকে ক্লাস। পঞ্চায়েত পরীক্ষা 2025-26-এর আন্ডারে এই পরীক্ষাটি। এই ক্লাস থেকে তোমরা পেয়ে যাবে সেরা প্রস্তুতি। ঠিক আছে? তো এই ক্লাসের পিডিএফ তোমরা যদি নিতে চাও তো আমার চ্যানেলে জয়েন হয়ে যেও। চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তাহলে চলো শুরু করা যাক। আজকে প্রথমে আগের দিন 15টি কোশ্চেন আমরা আলোচনা করেছি। আজকে 16 নম্বর কোশ্চেন, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। তো দেখো, প্রথম প্রশ্ন বলেছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে প্রতি বছর কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, না 12 ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, 12 ফেব্রুয়ারি। তাহলে চলো আমরা পরের প্রশ্ন চলে যাই। বলেছে ভারতের সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? পুনে, লখনৌ, বেঙ্গালুরু নাকি মুম্বাই? আমরা সবাই জানি যে মুম্বাইতে আমাদের সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কিন্তু রয়েছে। অপশন বি তাই রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো, বলেছে এখানে ভারতের সব থেকে পুরনো প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটাও কিন্তু আসে। এটা কোথায় অবস্থিত আর এটির নাম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী 18 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পঞ্চায়েত গঠন কত বছরের জন্য হয়? 3 বছর, 4 বছর, 5 বছর নাকি 6 বছর? তো এখানে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, 5 বছর। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। জলের বাষ্পীভবনের লীন তাপ কত? খুবই গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য একটি প্রশ্ন। এ অপশন এতে বলেছে 480 ক্যালোরি পার গ্রাম, বিতে বলেছে 520 ক্যালোরি পার গ্রাম, নাকি 537, 610? এক্ষেত্রে অপশন সি অ্যান্সার হয়ে যাবে, 537 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? ভারত ছাড়ো, অসহযোগ, লবণ সত্যাগ্রহ নাকি চম্পারণ? এই আন্দোলন কবে ঘটেছিল, সাল, এমনকি ডেট এবং জায়গা, কোন আন্দোলনটি প্রথম, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইতিহাস থেকে দেয়। তো এই ক্ষেত্রে 20 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অসহযোগ আন্দোলন। সব থেকে প্রথম গান্ধীজির যে সত্যাগ্রহ সেটি হলো কিন্তু এই চম্পারণ আন্দোলন। ঠিক আছে, চলো পরবর্তী 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। নিম্নের কোনটি উপকারী ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, স্ট্রেপ্টোকক্কাস নাকি কোনোটি নয়? এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। কেন এটা উপকারী জেনে নাও। এই উপকারী ব্যাকটেরিয়া দইয়ে থাকে, দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে। তাহলে এই ব্যাকটেরিয়া না থাকলে কিন্তু আমরা দই খেতে পারতাম না। ঠিক আছে, চলো 22 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত? এই জাতীয় উদ্যান, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটো একটা সবসময় চলেই আসে। তো বলেছে নিম্নলিখিত কোন জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত? দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম নাকি পশ্চিম বর্ধমান? অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি। বলছে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন? ব্রিটিশ গভর্নর জেনারেল কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে তোমাদের অ্যান্সার লর্ড ডালহৌসি, অপশন বি। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, নাসিরউদ্দিন নসরত শাহ নাকি ইলিয়াস শাহ? এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, আলাউদ্দিন হোসেন শাহ। একে বাংলার আকবর বলা হয়। পরবর্তী প্রশ্ন চলে যাব 25 নম্বর। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চক্রবর্তী রাজাগোপালাচারী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? অপশন এ ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালাচারী। ব্যাখ্যা বলেছে দেখো, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ ভারতের ক্ষেত্রে প্রথম, এটা আমাদের কি বললো যে স্বাধীন ভারতের, এটা কিন্তু ভুলিয়ে যায়, এটা খেয়াল রাখবে। স্বাধীন ভারতের বললে রাজাগোপালাচারী এবং ব্রিটিশ ভারতের বললে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে,
তো এগুলো খেয়াল রেখে একটু পড়বে। তো তোমরা এই ক্লাসে পিডিএফ যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, এবং কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমার যোগাযোগ করলে তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়া হবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ট্যাপ করে জয়েন হয়ে যেতে পারবে। সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ নাকি স্বামী সহজানন্দ সরস্বতী? এক্ষেত্রে তোমাদের অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। এরকম আরও কয়েকটি তিনি গ্রন্থ লিখেছিলেন, যেমন রাজযোগ, জ্ঞানযোগ। ঠিক আছে, তাহলে চলো একটু ব্যাখ্যাটা দেখি। এই দেখো এখানে বলেছে তার লেখা কয়েকটি গ্রন্থ হলো পরিব্রাজক, বর্তমান ভারত, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। এগুলো একটু তোমরা নোট ডাউন করে নিয়ে খেয়াল রাখো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এখানে 27 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? 1993 সালে, 1995 সালে, 1997 সালে নাকি 2000 সালে? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন এ 1993 সালে। বলেছে দেখো 2008 সালে এই প্রকল্পটি আরেকটি প্রকল্পের সঙ্গে যুক্ত হয় এবং নাম হয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, PMEGP। এই শর্ট ফর্ম দিয়ে প্রশ্ন দেয়, তো সুতরাং মনে রাখতে হবে নামে পুনর্গঠন করা হয়। 28 নম্বর, কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয়? অর্থ কমিশন, অর্থ মন্ত্রক, নীতি আয়োগ নাকি কোনোটি নয়? এক্ষেত্রে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থ কমিশন। দেখো ব্যাখ্যা দিয়েছি, ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী গঠিত এই সংস্থাটি প্রতি 5 বছর অন্তর কিন্তু ভারতের রাষ্ট্রপতি এই কমিশন গঠন করেন। ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা আছে এটি করার, খেয়াল রেখে দেবে কিন্তু। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্ন চলে যাবে। পরবর্তী 29 নম্বর প্রশ্নে চলে এসেছি। বলেছে ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন বেকারত্ব লক্ষ্য করা যায়? প্রযুক্তিগত বেকারত্ব, ঘর্ষণজনিত বেকারত্ব, কাঠামোগত বেকারত্ব নাকি ছদ্ম বেকারত্ব? অপশন ডি এখানে রাইট অ্যান্সার, ছদ্ম বেকারত্ব। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি, কৃষিক্ষেত্রে মূলত দুই ধরনের বেকারত্ব দেখা যায়, একটা এই ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব। একটু খেয়াল রেখে দেবে এই দুটো। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ? তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাকি ষষ্ঠ? পঞ্চম এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর অন্তর কিন্তু হয়ে থাকে। তো প্রথম পঞ্চবার্ষিকী স্টার্ট হয়েছিল কিন্তু 1951 সালে, এটা কিন্তু তোমরা খেয়াল রেখে দেবে। তাহলে পঞ্চবার্ষিকী নিয়ে একটু ব্যাখ্যা দেখে নাও। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1974 থেকে 1978 সাল পর্যন্ত, 5টি বছর নিয়ে। ইন্দিরা গান্ধীর সময়ের সরকারের আমলে এই পরিকল্পনা গৃহীত হলেও 1978 সালে মোরারজি দেশাই সরকার এটি বাতিল করে এবং রোলিং প্ল্যান চালু করে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 32 নম্বর প্রশ্ন, ইন্দিরা আবাস যোজনা সালে চালু করা হয়েছিল? 1978 সালে, 1982 সালে, 1985 সালে নাকি 1999 সালে? অপশন ডি ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে 1985 সালে। ঠিক আছে, তাহলে কি বলেছে ব্যাখ্যাটা, গ্রামীণ, ভূমিহীন ও দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য আবাসন সুবিধা প্রদানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই প্রকল্প কিন্তু চালু করেছিল। পরবর্তী প্রশ্ন চলে যাব, নিচে কোন ব্যাংক জেলা স্তরে কাজ করে? জেলা স্তরে কোন ব্যাংক কাজ করে? সমবায় কেন্দ্রীয় ব্যাংক, রাজ্য সমবায় ব্যাংক, রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোনটি? এখানে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সমবায় কেন্দ্রীয় ব্যাংক।
ভারত সরকার 2016 সালে এই প্রকল্পটি নতুনভাবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা PMAYG নামে কিন্তু নামকরণ করেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি কে? এই ধরনের প্রশ্নগুলো খুবই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ভুলে যাওয়ার চান্স কিন্তু থেকে যায়, তো এগুলোকে খেয়াল করতে হবে। বলেছে অপশন এ তে বি.ভি. গাভাই, সূর্যকান্ত, ধীরেন চন্দ্রচূড় নাকি অবিনাশ ত্রিপাঠী। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, সূর্যকান্ত কিন্তু হয়ে যাবে। ভারতের 52তম প্রধান বিচারপতি ছিলেন বি.আর. গাভাই, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। এবং 51তম, এটাও ইম্পর্টেন্ট, সঞ্জয় খান্না। এগুলো নোট ডাউন করে নেবে। পরবর্তী 35 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এম ফাতিমা বিবি, আন্না চন্ডী, সুচেতা কৃপালিনী নাকি লক্ষ্মীকৃষ্ণ ঝা। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এম ফাতিমা বিবি। 36 নম্বর প্রশ্ন চলে আসবে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? অপশন এ 14 থেকে 18 নাকি 19 থেকে 22 নাকি 23 থেকে 24 ধারা নাকি 25 থেকে 28। এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাবে তাহলে 14 থেকে 18 কিন্তু সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে দেশ থেকে? দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র নাকি জাপান। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সঠিক, দক্ষিণ আফ্রিকা। কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা নিয়ে কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। 39 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়? 42তম, 44তম, 74 নাকি 86তম। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে 74তম। ব্যাখ্যা বলেছে 1942 সালে 74তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পৌরসভাকে যুক্ত করা হয়। এই সংশোধনী আইনটি পাশের পর 1993 সালে 1 জুন থেকে কার্যকর করা হয়। এই ডেটগুলো একটু নোট ডাউন করে নেবে এবং খেয়াল রেখে দেবে। পরবর্তী 40 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? মানে পার্ট 3, পার্ট 4, পার্ট 9 নাকি পার্ট 12। তো এই ক্ষেত্রে তোমাদের অপশন সি পার্ট 9-এ কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে। তাহলে চলো দেখো, ব্যাখ্যায় বলেছে 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে এই অংশটি সংবিধানে যুক্ত করা হয়। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, উইন্ড টারবাইন, বাত পতাকা নাকি অল্টিমিটার। অপশন এ এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যারোমিটার। এখানে উইন্ড টারবাইন কি করে? উইন্ড টারবাইন বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। বায়ু প্রবাহের দিক নির্ণয়ের জন্য বাত পতাকা বা উইন্ড ভ্যান ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নোট করে নিও। পরবর্তী প্রশ্ন, এলপিজি এর মূল উপাদান কি? প্রোপেন ও বিউটেন, মিথেন, অ্যাসিটিলিন নাকি পেন্টেন। এক্ষেত্রে প্রোপেন ও বিউটেন, এটা একটু সহজ, তোমরা বুঝতেই পারছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছিল? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র নাকি ছত্তিশগড়। এক্ষেত্রে তোমাদের অপশন বি অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানার হায়দ্রাবাদের হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র। ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? হায়দ্রাবাদের হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, আমার এই পয়েন্ট করা এবং সার্কেল করা পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নিও। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি কোনোটি নয়। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। 45 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন
নাকি অক্সিজেন? এক্ষেত্রে সালফার ডাই অক্সাইড কিন্তু দায়ী। জার্মান সিলভারের উপাদান কি কি? রূপো, তামা, দস্তা, তামা, দস্তা, নিকেল, রূপো, তামা, নিকেল নাকি টিন, সীসা, তামা? অপশন বি এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে তামা, দস্তা এবং নিকেল দিয়ে কিন্তু জার্মান সিলভার তৈরি করা হয়। আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? কোন আয়রনের অভাবে কোন রোগটি হয়? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো রিকেট হয় নাকি স্কারভি, রাতকানা নাকি গয়টা? আয়োডিনের অভাবে গলায় গয়টার হয়, বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন বলেছে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন নাকি সালফার ডাই অক্সাইড? বাতাসে কিন্তু আমরা জানি যে নাইট্রোজেন সব থেকে বেশি আছে, প্রায় 71% মতো। ঠিক আছে, আজকে চলে এসেছি আজকের শেষ কোশ্চেন। বায়ুমণ্ডলে সব থেকে কম পরিমাণে থাকা বিরলতম গ্যাস কোনটি? রেডন, অক্সিজেন, জিনন নাকি ক্লোরিন? অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জেনন। কি বলেছে দেখো, বায়ুমণ্ডলে আর্গন হলো বিরলতম গ্যাস যা সর্বাধিক পরিমাণে থাকে। আর্গন বিরলতম গ্যাস যা সর্বাধিক পরিমাণে থাকে। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি এই ধরনের ক্লাস আরও তোমরা চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান অন করে রেখো, যাতে ক্লাস নিয়ে তোমরা সেটি বুঝতে পারো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটি কমেন্ট করে যেও, যাতে আমি আরও উৎসাহ পাই ক্লাস তৈরি করতে। তো চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।